হাই ফ্রেন্ডস, আমরা এখন আমাদের সেই আবার ফিরে যাব আমাদের সুপার সাজেশন পর্বে। আজকের আমাদের যে ক্লাসটি হচ্ছে সেটা হলো আইসিটি সুপার সাজেশনের দ্বিতীয় ক্লাস। এটা অলরেডি আমরা প্রথম লেকচারটা অলরেডি দিয়েছি, যেখানে আমাদের 33টি প্রশ্ন ছিল। আমাদের এখন আমাদের আইসিটি যে ছয়টা অধ্যায়ের মধ্যে আমাদের এই অধ্যায়টা হলো দ্বিতীয় অধ্যায়, কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। খুব খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং এখান থেকে অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে রয়ে গেছে। আজকে বিস্তারিত আলোচনা করব এবং সুপার সাজেশন এখানে আমরা খুব অল্প কয়েকটি প্রশ্ন আমরা এখানে রেডি করছি। আমরা মাত্র 25টা প্রশ্ন, আশা করি এই 25টা প্রশ্ন যদি আমরা কমপ্লিটলি করতে পারি এখান থেকে আমাদের সাজেশন ফুলফিল হয়ে যাবে। কারণ আমাদের একটা প্রশ্ন মানে এখানে অনেকগুলো প্রশ্ন নিয়ে জড়িত, যার কারণে আমরা 25টা টপিক্সের ওপরে এই প্রশ্নগুলো রেডি করছি। তাহলে আজকের আমরা আমাদের যে এই প্রশ্নগুলো আশা করছি শতভাগ কমন বাঁধবে এবং এই ভিডিওটার সব কমন সাজেশনগুলো পেতে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ আমার অনেক গুরুত্বপূর্ণ টপিকস আমাদের এই ভিডিওতে রয়ে গেছে। তাহলে শুরু করি। প্রথমে আমরা দেখি আমাদের ডিজিটাল কমিউনিকেশন সিস্টেমের উপাদান কয়টি। সাধারণত ডিজিটাল কমিউনিকেশন সিস্টেমের উপাদান জানি আমরা 5টি। ডিজিটাল কমিউনিকেশন সিস্টেমের উপাদান জানি আমরা 5টি। কি কি একটু দেখি 5টি উপাদান। আমাদের যে 5টি উপাদান আছে সেই 5টি উপাদানের মধ্যে আমরা জানি উৎস, একটা উৎস থেকে প্রেরকের কাছে যায়, প্রেরক থেকে মাধ্যমে যায়, মাধ্যম থেকে গন্তব্যে যায় ডেটাটা, গন্তব্য, তাহলে এটা প্রাপকের কাছে যায়, এরপরে প্রাপক ফাইনালি গন্তব্যের কাছে যায়, গন্তব্য। তাহলে আমাদের প্রথমে আছে উৎস, প্রেরক, প্রাপক, উৎস, প্রেরক, মাধ্যমের কাছে, প্রাপক, ফাইনালি গন্তব্য। তাহলে একটা ডিজিটাল কমিউনিকেশন সিস্টেমের আমাদের 5টা যে উপাদান আছে আমরা একটু দেখি। আমাদের একটা ডিভাইস যদি এটা হয়, একটা ডিভাইস, এই ডিভাইস থেকে এটা হলো সাধারণত আমাদের উৎস। এই উৎস থেকে আমাদের যে মোবাইল ফোনটা সেটা হলো প্রেরক। এখানে যে স্যাটেলাইট বা আমাদের যে একটি অ্যান্টেনা আছে এটা হলো সাধারণত মাধ্যম, এই মাধ্যম দিয়ে যায় বা এখানে স্যাটেলাইট মাধ্যম দিয়ে যায়। আর এখান থেকে যে মোবাইলে আমি কলটা করছি সেই মোবাইলটা হলো আমার প্রাপক, আর প্রাপকের কাছ থেকে যে ব্যক্তি এই ডাটাটা নেছে সে হলো গন্তব্য। তাহলে আমরা দেখলাম আমাদের যে ব্যক্তি ফোনটা করছে সে হলো উৎস, তার ফোন দিয়ে যে ফোন করছে সেটা হলো প্রেরক, এবং যে মাধ্যমে এই ডেটাটা যাচ্ছে তাকে বলা হয় মাধ্যম, যে ব্যক্তি এই ফোনটা রিসিভ করছে তাকে বলা হয় প্রাপক, এবং ফাইনালি যে এই ডাটাটা পেয়েছে তাকে বলা হয় গন্তব্য। এখন দেখি আমাদের বলছে একক সময়ে পরিবাহিত ডেটার পরিমাণ কি বলে। একক সময়ে যে পরিমাণ ডেটা প্রবাহিত হয় তাকে কি বলে? তাকে বলা হয় ব্যান্ডউইথ। অর্থাৎ কোন একটি চ্যানেলের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ ডেটা প্রবাহিত হয় বা ট্রান্সমিট হয় তাকে তার ব্যান্ডউইথ বলে। একক সময়ে পরিবাহিত ডেটার পরিমাণই হলো ব্যান্ডউইথ। তাহলে কোন চ্যানেলের মধ্য দিয়ে যে পরিমাণ ডেটা প্রতি সেকেন্ডে প্রবাহিত হয় তাকে ওই পরিবাহীর ব্যান্ডউইথ বলে। এরপরে দেখি ফাইবার অপটিক কেবলের কয়টি অংশ। সাধারণত আমাদের এই কেবল বিভিন্ন ধরনের কেবল আছে। বিভিন্ন ধরনের কেবলের মধ্যে আমাদের আছে টু স্টেট পেয়ার কেবল, আছে হলো অপটিক্যাল ফাইবার কেবল, আছে কোএক্সিয়াল কেবল, এরকম অনেক ধরনের কেবল আছে। এই কেবলের মধ্যে ফাইবার অপটিক কেবল খুব গুরুত্বপূর্ণ, যার 3টি অংশ। ফাইবার অপটিক কেবলের 3টি অংশ নিয়ে এটি গঠিত। অংশগুলো হলো কোর, ক্লাডিং অ্যান্ড জ্যাকেট। আমাদের শেষের যে কালো অংশটা গঠিত সেটা হলো জ্যাকেট। এই কোরটা সাধারণত কাঁচতন্তু দিয়ে গঠিত। সাধারণত কোরটা ফাইবার অপটিক কেবলের কোর, এই কোরটা সাধারণত আমার প্লাস্টিক বা কাঁচতন্তু দিয়ে গঠিত। প্লাস্টিক বা কাঁচতন্তু দিয়ে গঠিত।
তাহলে আমরা দেখলাম ফাইবার অপটিক কেবলের প্লাস্টিক বা কাঁচতন্তু দিয়ে গঠিত। এই ফাইবার অপটিক কেবল যখন ডেটা পরিবহন করে তখন আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে ডেটা পরিবহন করে। আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে অবজেক্টিভে পড়তে পারে যে আলোর কোন প্রযুক্তির মাধ্যমে ডেটা ট্রান্সমিট হয়, সেটা হলো আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে। তাহলে সহজে আমরা বুঝতে পারি যে ফাইবার অপটিক কেবলের তিনটি অংশ আছে, একটা হলো কোর, ক্লাডিং, জ্যাকেট, এবং এই কোরটা হলো প্লাস্টিক বা কাঁচতন্তু দিয়ে গঠিত আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে। আর এই ফাইবার অপটিক কেবল আমরা যে এখন বর্তমানে যেটা ইউজ করছি সেটা হলো ব্রডব্যান্ড লাইন। এই ফাইবার অপটিক কেবল ব্রডব্যান্ড সংযোগ দিয়ে থাকে, ব্রডব্যান্ড নেটওয়ার্কের সংযোগ দিয়ে থাকে, অর্থাৎ যেখান থেকে প্রচুর পরিমাণ ডেটা ট্রান্সমিট হয়। এলইডি, আমরা এলইডি এর পূর্ণ অর্থ দেখি। আমরা এলইডি হলো লাইট ইমিটিং ডায়োড। লাইট ইমিটিং ডায়োড, এটা হলো আমার এলইডি এর পূর্ণ অর্থ। তাহলে আমাদের এলইডি গেল লাইটিং ইমিটিং ডায়োড। এরপর আসি ব্লুটুথ কি। ব্লুটুথ হলো, আমরা একটু ব্লুটুথ সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। আমাদের ব্লুটুথ এর স্ট্যান্ডার্ড কি, আমরা স্ট্যান্ডার্ড গুলো একটু লিখে নেই। তিনটি 802.15.1। ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড হলো IEEE 802.11, এবং ওয়াইম্যাক্স এর স্ট্যান্ডার্ড লিখি IEEE 802.16। তাহলে এইগুলো হলো স্ট্যান্ডার্ড, যে ব্লুটুথ কোন স্ট্যান্ডে আন্তর্জাতিক হবে। আমাদের IEEE 802.15, ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড হলো 802.11, আর ওয়াইম্যাক্স এর স্ট্যান্ডার্ড হলো আমার 802.16। এখন আসি ব্লুটুথ সাধারণত এরিকসন কোম্পানি সর্বপ্রথম আনেন। এরিকসন কোম্পানি সর্বপ্রথম ব্লুটুথ আবিষ্কার করেন। তাহলে ব্লুটুথ কে আবিষ্কার করেন? এরিকসন কোম্পানি সর্বপ্রথম ব্লুটুথ আবিষ্কার করেন। এবং ডেনমার্কের রাজার নাম অনুসারে তার নাম হলো হ্যারল্ড ব্লুটুথ। হ্যারল্ড ব্লুটুথের নাম অনুসারে আমাদের এই নামকরণটা হয় ব্লুটুথের নামকরণ। তাহলে আমাদের ব্লুটুথ আবিষ্কার করেন এরিকসন কোম্পানি সর্বপ্রথম আবিষ্কার করেন, এবং ডেনমার্কের রাজা হ্যারাল্ড ব্লুটুথ এর নাম অনুসারে আমার এই ব্লুটুথের নামকরণ হয়। তাহলে আমরা এটা জানতে পারলাম যে ব্লুটুথের স্ট্যান্ডার্ড হলো 802.15, ডেনমার্কের রাজা হ্যারাল্ড ব্লুটুথের নাম অনুসারে আবিষ্কার হয় এটা, এবং সর্বপ্রথম এরিকসন কোম্পানি এটা আবিষ্কার করেন। জিএসএম এবং সিডিএমএ কোন প্রজন্মের মোবাইল ফোনে ব্যবহৃত? এটা সাধারণত দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোন। প্রথম দিকে আমরা একটা পূর্ণ অর্থগুলো দেখব যে জিএসএম কি। তাহলে জিএসএম হলো গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। আমরা একটু দেখি, আমাদের আরেকটা আছে সিডিএমএ। সিডিএমএটা কি? সিডিএমএ হলো কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। কোড ডিভিশন মাল্টিপল
অ্যাক্সেস। তাহলে আমাদের যে প্রযুক্তি জিএসএম প্রযুক্তি, গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, এবং কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস অর্থাৎ সিডিএমএ, এই দুটো হলো দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোনে এই বৈশিষ্ট্য দুটো পাওয়া যেত। দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোনে একটা হলো সিডিএমএ এবং আর একটা হলো জিএসএম। এরপরে দেখি আমাদের পরের প্রশ্নটা 7 নম্বর প্রশ্নটা কি বলছে। 7 নম্বর প্রশ্নটা বলছে টিসিপি কি? ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। আচ্ছা, এবার দেখি এফটিপি প্রযুক্তি কি। এটা কিন্তু আমাদের যে 4G নেটওয়ার্ক, এটা এর জন্য এফটিপি প্রযুক্তি খুব গুরুত্বপূর্ণ 4G নেটওয়ার্কে। তাহলে ফাইল ট্রান্সফার প্রোটোকল। ফাইল ট্রান্সফার প্রোটোকল। ফাইল ট্রান্সফার প্রোটোকল। তাহলে ফাইল ট্রান্সফার, এটা এস, ফাইল ট্রান্সফার প্রোটোকল। এখন দেখি ওয়াইম্যাক্স কোন ধরনের নেটওয়ার্কের সাথে সংযুক্ত থাকে। ওয়াইম্যাক্স কোন ধরনের নেটওয়ার্কের সাথে সংযুক্ত থাকে? এটা হবে ম্যান নেটওয়ার্কের সাথে। আমরা একটু দেখি আমাদের যে ওয়াইম্যাক্স, আমাদের যে ব্লুটুথ সে সাধারণত একটি ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকে। একটি ঘরের মধ্যে মানে একটা রুমের মধ্যে সীমাবদ্ধ থাকে। এবং এই যে প্রযুক্তি ইউজ করা হয় সেটা হলো প্যান অর্থাৎ পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এরপরে ব্লুটুথের পরে হলো ওয়াইফাই। এটি একটি বিল্ডিং এর মধ্যে সীমাবদ্ধ। এটি একটি বিল্ডিং বা ছোট ক্যাম্পাস এর যে প্রযুক্তিটা সেটা হলো ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। এরপরে আমার যে ওয়াইম্যাক্স আছে সেটা হলো একটি শহরের নেটওয়ার্ক ব্যবস্থা। একটি শহরের তারবিহীন নেটওয়ার্ক ব্যবস্থা। একটি শহরের তারবিহীন নেটওয়ার্ক ব্যবস্থা, এটা হলো ম্যান। আর ফাইনালি আমার যে বিশ্বব্যাপী যে ইন্টারনেট ব্যবস্থা আছে, ইন্টারনেট, সেটা হলো সাধারণত সারা বিশ্বব্যাপী যে ইন্টারনেট ব্যবস্থা সেটা হলো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তাহলে আমাদের ব্লুটুথ একটি ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকে, যেটা প্যান প্রযুক্তি ব্লুটুথ মেনে চলে। ল্যান হলো ওয়াইফাই মেনে চলে, যেটা একটি বিল্ডিং বা ছোট ক্যাম্পাসের মধ্যে সীমাবদ্ধ থাকে। ম্যান হলো ওয়াইম্যাক্স, একটি শহরের তারবিহীন নেটওয়ার্ক ব্যবস্থা। আর ওয়ান হলো সারা বিশ্বব্যাপী যে ইন্টারনেট ব্যবস্থা। বলা হচ্ছে কম্পিউটারকে নেটওয়ার্কে যুক্ত করার জন্য যে কার্ড ব্যবহার করা হয় সেটা হলো এনআইসি কার্ড। কম্পিউটারকে নেটওয়ার্কে ব্যবহার করার জন্য এনআইসি একটা গুরুত্বপূর্ণ, কারণ কোনো কম্পিউটার যদি সেখানে নেটওয়ার্ক বা ইন্টারনেট ব্যবহার করা হয় অবশ্যই এনআইসি কার্ড থাকতে হবে। এনআইসি কার্ড না থাকলে সে ইন্টারনেট সংযোগ পাবে না। এনআইসি কার্ড অবশ্যই থাকতে হবে, এনআইসি কার্ড না থাকলে সে ইন্টারনেট সংযোগ পাবে না। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড সে একটা কম্পিউটারকে বা নেটওয়ার্কে সংযুক্ত করতে হলে এনআইসি কার্ড ইউজ করা হয়। তাহলে এখন একটু দেখি যে আমাদের মডেমের অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে পরিণত করা। অ্যানালগকে ডি অর্থাৎ শেষে যদি ডি থাকে, এরকম শেষে যদি ডি থাকে অবশ্যই ডি মডুলেশন হবে, শেষে ডি মডুলেশন। তাহলে একটু দেখি অ্যানালগ থেকে আমরা রূপান্তর করছি কিসে? ডিজিটালে, ডিজিটাল। তাহলে শেষের ডি আছে, যেহেতু শেষের ডি আছে মানে ডি তে রূপান্তর করছি, তাই ডিমodulation। আর যদি ডিজিটাল থেকে আমি অ্যানালগে রূপান্তর করতাম, অ্যানালগে
রূপান্তর করতাম সেক্ষেত্রে আমার হতো মডুলেশন। অর্থাৎ এই শেষে ডি আছে তাই কে ডিমডুলেশন বলে। এটা মনে রাখার কৌশল, নতুবা মনে থাকতে চায় না এটা। তাহলে আমার ডিমডুলেশন অর্থাৎ আমরা 11 নম্বর শেষ করলাম। তাহলে আমাদের এর মধ্যে সমস্যা নেই। ডিজিটাল কমিউনিকেশন সিস্টেমের উপাদান 5টি। আচ্ছা, এরপরের এটা দেখি আমরা। এরপরে দেখি বলছে একটি চ্যানেলের মধ্য দিয়ে 10 সেকেন্ডে 1 লক্ষ বিট ডেটা ট্রান্সফার হলে ব্যান্ডউইথ কত? অর্থাৎ ব্যান্ডউইথ হলো বিপিএস ইকুয়াল টু, আমরা জানি কোনো একটি চ্যানেলের মধ্যে ডেটা প্রবাহিত হলে মোট ডেটা, এটা হবে অবশ্যই বিট পার সেকেন্ড বা বিট এককে হবে বিট, এবং মোট সময় অবশ্যই এটা হবে সেকেন্ডে। তাহলে আমরা একটু দেখি, এখানে আমার মোট 1 লক্ষ 3টে এই, আর এখানে আছে 10, এই একটা শূন্য অর্থাৎ 10,000 হবে, 10,000 বিপিএস। তাহলে 10,000 বিপিএস আমার একটি চ্যানেলের মধ্যে দিয়ে 10 সেকেন্ডে 1,000 বিট 1 লক্ষ বিট ডেটা ট্রান্সফার হয়, তাহলে ব্যান্ডউইথ কত হবে? আমরা অনায়াসে বলতে পারবো যে ব্যান্ডউইথ হবে আমার 10,000 বিট বা বিপিএস। বিপিএস এর পূর্ণ অর্থ কি? বিট পার সেকেন্ড। অর্থাৎ এটি হলো প্রতি সেকেন্ডে কি পরিমাণ ডেটা ট্রান্সমিট হয়। ব্যান্ডউইথের একক হলো বিপিএস। তাহলে এটা হলো ব্যান্ডউইথ এর একক হলো বিট পার সেকেন্ড বা বিপিএস। ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড এটা কি? আচ্ছা, ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, ন্যারো, ভয়েস, ব্রডব্যান্ড। কারণ ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড আমরা একটু দেখি বিস্তারিত। ন্যারো ব্যান্ড হলো যদি ডেটাটা কম পরিমাণ ডেটা ট্রান্সমিট হয় কোনো একটি মাধ্যমের ভেতর দিয়ে। ন্যারো ব্যান্ডে 45 থেকে ন্যারো ব্যান্ডে সাধারণত 45 থেকে 300 বিপিএস ডেটা ট্রান্সমিট হয়। এখন ন্যারো ব্যান্ডে কারা ডেটা ট্রান্সমিট করে? ন্যারো ব্যান্ডে সাধারণত টেলিগ্রাফের মাধ্যমে ডেটা, যে টেলিগ্রাফে যে ডেটা ট্রান্সমিট হয়, টেলিগ্রাফে ডেটা ট্রান্সমিশন, টেলিগ্রাফে যে ডেটা ট্রান্সমিট হয় সেটি হলো ন্যারো ব্যান্ডের উদাহরণ। আমরা এরপরে দেখি ভয়েস ব্যান্ডের কত, ভয়েস ব্যান্ডের ব্যান্ডউইথ কত, সেখান থেকে প্রতি সেকেন্ডে কি পরিমাণ ডেটা ট্রান্সমিট হয়। ভয়েস ব্যান্ডের সাধারণত আমার যায় হলো 300 থেকে সর্বোচ্চ 9600 বিপিএস পর্যন্ত, 9600 পর্যন্ত 300 থেকে যায়। তাহলে এর উদাহরণ হলো সাধারণত আমরা যে ল্যাপটপ, আমরা যে সাধারণত কম্পিউটারে কিবোর্ড ইউজ করি, তাহলে এর কিবোর্ড থেকে সাধারণত কম্পিউটারে বা কম্পিউটার থেকে প্রিন্টারে, ডেটা ট্রান্সমিট হয়। এবার আমরা দেখি ব্রডব্যান্ড সাধারণত ডেটা ট্রান্সমিট হয়। এটা হলো এর 1 MBPS 1 মেগাবাইট পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে যদি 1 মেগাবাইট বা এর বেশি ডেটা ট্রান্সমিট হয় সেক্ষেত্রে এটাকে বলা হয় ব্রডব্যান্ড। আর এই ব্রডব্যান্ড সাধারণত আমরা যে ইউজ করি মাইক্রোওভেন, মাইক্রোওয়েভ, তারপরে আমরা যে অপটিক্যাল ফাইবার সিস্টেম ইউজ করি, অপটিক্যাল ফাইবার, এইগুলো সাধারণত আমার ব্রডব্যান্ড। তাহলে আমরা ন্যারো ব্যান্ডের গতি পেলাম এখানে 45 থেকে 300, এবং এখানে পেলাম 96,000 বিপিএস, এবং এখানে 1 MBPS। তাহলে এই ডেটাটা আমরা সহজে পাই। মোবাইলে কথা বলা কোন ট্রান্সমিশন মোডের উদাহরণ বা কোন ডুপ্লেক্স? সাধারণত মোবাইলে কথা বলা এটা হলো আমাদের এই যে ডেটা ট্রান্সমিশন মোড একে বলে। মোবাইলে কথা বলা কোন ট্রান্সমিশন মোডের উদাহরণ? আমরা যদি মোবাইলে কথা বলা ট্রান্সমিশন মোড একটু দেখি, সাধারণত মোবাইলে কথা বলা
এই যে ট্রান্সমিশন মোড বলা হয়, এই ট্রান্সমিশন মোড সাধারণত 3 প্রকার। এক হলো সিমপ্লেক্স, তাহলে মোবাইলে কথা বলার এই যে ট্রান্সমিশন মোড 3 প্রকার। সিমপ্লেক্স, 2 হাফ ডুপ্লেক্স, 3 নম্বর হলো ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্স, তাহলে সিমপ্লেক্স হলো যদি ডেটাটা শুধুমাত্র একদিকে যায়, যদি ডেটা শুধুমাত্র একদিকে যায়, শুধুমাত্র এক দিকে যায়, তাহলে সেটা হলো সিমপ্লেক্স। যেমন আমরা যে রেডিও শুনি, টেলিভিশনে দেখি যে ডেটাটা গন্তব্য থেকে মানে উৎস থেকে সরাসরি প্রেরক থেকে প্রাপকের দিকে আসে, অর্থাৎ আমরা যদি কথা বলি সেই কথা কিন্তু আর টেলিভিশন বা রেডিও শুনতে পায় না। তাহলে রেডিও বা টেলিভিশন, অর্থাৎ এইরকম একটা প্রেরক এটা, আর এই যে প্রাপক বসে আছে, শুধু ডেটাটা এই দিকে যায়, এ পুনরায় কখনো ফিরে আসে না, এটা এদিকে ফিরে আসে না, অর্থাৎ প্রেরক থেকে শুধুমাত্র প্রাপকের দিকে যাবে, অর্থাৎ একে বলা সিমপ্লেক্স। হাফ ডুপ্লেক্স, ডেটাটা উভয় দিকে পাবে, ধরলাম একটা প্রেরক একটা প্রাপক, অর্থাৎ ডেটাটা এই দিকে যাবে এবং উভয় দিকে আসবে, কিন্তু সেই ডেটাটা একই সাথে না, অর্থাৎ এই ডেটাটা এখানে যাওয়ার পরে পুনরায় এইটা এইখানে আসবে, অর্থাৎ ডেটাটা উভয় দিকে যাবে কিন্তু একই সাথে না। এবং এর উদাহরণ হলো ওয়াকি টকি, এই যে পুলিশেরা যে ওয়্যারলেস ইউজ করে, ওয়াকি টকি, তাহলে পুলিশের ওয়াকি টকি হলো হাফ ডুপ্লেক্স মোডের একটা উদাহরণ, হাফ ডুপ্লেক্স। এরপরে ফুল ডুপ্লেক্স মোড। ফুল ডুপ্লেক্স হলো সাধারণত যদি একই সাথে প্রেরক ও প্রাপকের দিকে একসাথে যোগাযোগ রক্ষা করা যায়, প্রেরক কথা বললো, প্রাপক কথা বললো, প্রেরক প্রাপক, অর্থাৎ এটা হলো মোবাইল ফোন, আমরা যখন কথা বলি হ্যালো হাই, অর্থাৎ একই সাথে দুটো কথা বলা যায়, শোনা যায়, এই যে একই সাথে দুটো কথা বলা যায়, শোনা যায়, একে বলা হয় সাধারণত আমার ফুল ডুপ্লেক্স। তাহলে সিমপ্লেক্স হলো যদি ডেটাটা শুধুমাত্র একদিকে প্রেরণ হয়, যদি ডেটাটা শুধুমাত্র একদিকে যায় তাহলে সেটা সিমপ্লেক্স, যেমন রেডিও টেলিভিশন, এটা যদি প্রেরক হয়, এই প্রাপক শুধুমাত্র ডেটাটা একদিকে যাবে। হাফ ডুপ্লেক্স হলো ডেটা উভয় দিকে যাবে, এটা হলো প্রেরক প্রাপক, যখন ডেটাটা যাচ্ছে এবং কিছু সময় পর আবার ফিরে আসছে, অর্থাৎ দুটো কাজই হবে কিন্তু একই সাথে না, ভিন্ন ভিন্ন সময়ের উদাহরণ হলো ওয়াকি টকি, পুলিশেরা যে ওয়াকি টকি ইউজ করে। ফাইনালি তৃতীয় নাম্বার ফুল ডুপ্লেক্স, অর্থাৎ প্রেরক থেকে প্রাপকের দিকে একই সাথে ডেটা যাবে, অর্থাৎ ডেটা প্রেরক থেকে যাবে প্রাপক, প্রাপক থেকে প্রেরকের দিকে, একেবারে ফুল ডুপ্লেক্স। এটা হলো মোবাইল ফোন বা ল্যান্ডফোন এইগুলা। তাহলে আমরা এখানে আমাদের যে টপিকসটা আছে যে মোবাইলে ফোনে কথা বলা, এটা হলো আমার ফুল ডুপ্লেক্সের উদাহরণ। এরপরে 16 দাগ বলছে এই চিত্রটি কোন মোডের। আচ্ছা, আমাদের আরো একটা গুরুত্বপূর্ণ যে টপিকসটা আছে, এই চিত্রটা কোন মোডের আমরা একটু দেখি, যে কোনটা কোন মোডের আমাদের এটা। আমরা একটু দেখি, এটা সাধারণত আমরা যদি এই ট্রান্সমিশন মোডের হিসাব করি, তাহলে এই ট্রান্সমিশন আমাদের যে মোডের উপরে একটা নির্ণয় করে, এটা হলো যদি প্রেরক থেকে এগুলো প্রাপক, এটা প্রেরক 1 নম্বর 2 নম্বর 3 নম্বর প্রাপক, এটা হলো প্রাপক আর এটা হলো প্রেরক। যদি প্রেরক থেকে একজন মাত্র অনেকগুলা প্রাপকের মধ্যে প্রেরক একজন কিন্তু প্রাপক অনেকের মধ্যে যদি একজন মাত্র কোনো তথ্য পায়, তাহলে এটাকে বলা হয় ইউনিকাস্ট, অর্থাৎ অনেকগুলো প্রাপক থেকে প্রেরকের কাছ থেকে একজন মাত্র তথ্যটা পাবে, তখন তাকে বলা ইউনিকাস্ট। যখন একটা প্রেরক থেকে সবাই না কিন্তু একের অধিক কোনো একটা তথ্য পাবে, সবাই না কিন্তু একের অধিক তথ্য পাবে, 1 2 3 4, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে 3 নং মোডটা সে প্রেরকের কাছ থেকে কোনো তথ্য পাচ্ছে না বা প্রেরকের কাছ থেকে কোনো কানেকশন পাচ্ছে না, একে বলা মাল্টিকাস্ট। সবাই না তবে কিছু সংখ্যক, মাল্টিকাস্ট। ফাইনালি আমরা যখন রেডিও টেলিভিশন শুনি, তখন কি কোনো একজন গ্রাহক বাদ দেওয়ার বাকি সবাই পায় তা না, সবাই কোনো একটা প্রেরকের কাছ থেকে, অর্থাৎ টেলিভিশন সবাই শুনতে পাই বসে থাকলে বা সেখানে আমরা যদি শুনি, তাহলে এটা হলো আমার
ব্রডকাস্ট, যখন কোনো একটি প্রেরক থেকে প্রাপক সবগুলো প্রাপক আমার তথ্যটা পাবে, সেটা হলো ব্রডকাস্ট। তাহলে আমার এখানে দেখা যাচ্ছে যে অনেকগুলো ডেটা আছে, অনেকগুলো 1 2 3 তিনটে ডেটার মধ্যে 2 নং ডেটা পাচ্ছে না, অর্থাৎ এটা হলো মাল্টিকাস্ট। মাল্টিকাস্ট এর উদাহরণ। এখন আসা যাক হটস্পট কি। হটস্পট হলো যে একটা ইন্টারনেট ব্যবস্থা, সেটা হলো তারবিহীন ইন্টারনেট ব্যবস্থাকে বলা হয় হটস্পট। তারবিহীন ইন্টারনেট ব্যবস্থাকে বলা হয় হটস্পট। এরপরে আমরা দেখি জিএসএম কি, গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। তাহলে এটা আইপি ডেটা নেটওয়ার্ক ভিত্তিক কোনটি? সাধারণত আইপি ডেটা নেটওয়ার্ক ভিত্তিক ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক যে নেটওয়ার্ক ব্যবস্থা, সেটা হলো চতুর্থ প্রজন্ম। ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক যে ডেটাগুলো আসছে, সেটা হলো চতুর্থ প্রজন্মের ডেটা, সেটা আমরা সহজে বুঝতে পারি। অর্থাৎ আইপি অ্যাড্রেস ভিত্তিক আমার যে ইন্টারনেট ব্যবস্থা বা নেটওয়ার্ক ব্যবস্থা। এরপরে 20 নম্বরটা দেখি আমরা। 20 নম্বরে দেখা যাচ্ছে এখানে 4 ধরনের টপোলজি আছে, উদ্দীপকে কয়টি ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক টপোলজি আছে। আমরা এইটুকু প্রথমে দেখি। আমাদের প্রথম যেটুকু আছে এইটুকু, আমরা এইটুকু একটু দেখি। এইটুকু যে নেটওয়ার্ক, সেটা হলো বাস টপোলজি, কারণ একটা কেন্দ্রীয় ডিভাইসের মাধ্যমে অন্যান্যগুলো সংযুক্ত, সেটা হলো বাস টপোলজি। এটা হলো আমার গোলাকার, এবং এটা হলো রিং টপোলজি। এবং এটা প্রত্যেকটা কম্পিউটারের সাথে প্রত্যেকটা কম্পিউটার যুক্ত, তাই একে বলা হয় মেশ টপোলজি। এবং ফাইনালি এটা একটা ট্রি টপোলজি বা গাছের মতো ট্রি টপোলজি। তাহলে আমার 1 2 3 4 অর্থাৎ 4টা টপোলজি বিদ্যমান। তাহলে আমরা এখানে উত্তর লিখতে পারি 4টি টপোলজি বিদ্যমান। এখান থেকে আমরা সহজে পাই 4টা টপোলজি বিদ্যমান। এরপরে দেখি, খুব গুরুত্বপূর্ণ আমাদের এই প্রশ্নটা, যে আমাদের একটি নেটওয়ার্ক ব্যবস্থায় যদি বলা হয় একটি মেশ টপোলজির ব্যবস্থায় 8টি নোড বিদ্যমান, এখানে কয়টা? অর্থাৎ স্বাভাবিকভাবে আমরা এটা দেখি যে আমরা যদি 4টা নোড দিলাম, এই 4টা নোডকে যুক্ত করতে গেলে আমাদের কয়টি তার লাগবে? একটা মেশ টপোলজিতে এর সাথে এ যুক্ত হবে, 4টা তার, এর সাথে এ যুক্ত হবে। তাহলে দেখা যাচ্ছে যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। আমরা যখন 4টা কম্পিউটার নিচ্ছি তখন 5টা তার যুক্ত করতে পারছি, এটা অনেক সহজে করা যায়। কিন্তু যখন 8টা কম্পিউটার নেব, সেক্ষেত্রে আমরা কি করব? 8টি কম্পিউটার, সেক্ষেত্রে আমার সূত্র হলো যে n × n-1/2 এই সূত্র। অর্থাৎ আমার এখানে আমি এটা উল্টো করে ফেলছি। এখানে আমার এখানে n × n-1/2 এই সূত্রে আমরা এখন করলে একটি মেশ টপোলজিতে নোড বিদ্যমান 8টি। তাহলে n = 8, আমরা একটু 8 দেই এখানে, 8 × 8-1/2, অর্থাৎ আমার এখানে হচ্ছে কাটাকাটি করলে হচ্ছে 4, অর্থাৎ 4 × 7 অর্থাৎ 428। তাহলে এখন দেখি আমরা যদি 4টা নোড যুক্ত করি, আমরা যদি সাধারণত 4টা কম্পিউটার যদি যুক্ত করি এরকম, তাহলে কটা লাগে? এই 4টা কম্পিউটার যদি এরকম যুক্ত করি, তাহলে দেখা যায় এখানে আমার টোটাল 6টা তার লাগছে। আমরা একটু দেখি সূত্রের সাহায্যে n = যদি 4 হয় 6টা লাগে কিনা। তাহলে n × n-1/2 = 4 × 3/2, কাটাকাটি হলো 2, তাহলে 3 × 2 = 6। এই যে আমাদের 6টা তার লাগছে। এখন প্রশ্ন হলো, অনেক সময় প্রশ্ন আসে যে সাধারণত এই যে 4টা নোড, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, এখানে 6টা তার লাগছে, ঠিক আছে, কিন্তু কতটি কানেক্টর লাগে? কারণ এখানে একটা কম্পিউটারে 2টা করে কানেক্টর থাকে, একটা তারে 2টা কানেক্টর, একটা তারে 2টো কানেক্টর, এখানে একটা, এই তারে 2টো কানেক্টর, এখানে একটা, অর্থাৎ যে কয়টা তার আছে তার ডবল কানেক্টর লাগবে, অর্থাৎ 12টি। এর একটা বোর্ডে আসছে 12টি কানেক্টর লাগবে। 12টি কানেক্টর থেকে আমরা সহজে এর তথ্যটা পেতে পারি। এরপরে কোন টপোলজিতে হোস্ট কম্পিউটার থাকে না? কোন টপোলজিতে? এটা সহজ একেবারে, বাস টপোলজিতে থাকে শুধু কেন্দ্রীয় একটা তার,
এবং এতে কোনো হোস্ট টপোলজি থাকে না, হোস্ট কম্পিউটার থাকে না। আচ্ছা, ফুল ডুপ্লেক্স মোডে কোনটি চলে? ফুল ডুপ্লেক্স একটু আগে পড়লাম আমরা, মোবাইল ফোন হবে, ল্যান্ড ফোন হবে, রেডিও হবে না, রেডিও হলো সিমপ্লেক্স। তাহলে 1 আর 2 অর্থাৎ আমাদের ক দাগ। কুমিল্লা কলেজের বিভিন্ন বিভাগের কম্পিউটারগুলি এমনভাবে সংযুক্ত হয়েছে যে প্রথম থেকে শেষ পর্যন্ত কম্পিউটারগুলি, অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত কম্পিউটার যদি যুক্ত থাকে, অবশ্যই আমরা জানি যে আমরা এই নেটওয়ার্কটা যদি দেখি আমাদের এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত এই যে যুক্ত আছে, অর্থাৎ এটা একটা রিং টপোলজি হবে। তাহলে কিন্তু সময় বাঁচানোর জন্য আইসিটি শিক্ষক নেটওয়ার্ক টপোলজি পরিবর্তন করলো। কলেজটির কোন ধরনের টপোলজি বিদ্যমান? অবশ্যই রিং টপোলজি। আইসিটি শিক্ষক দ্রুত ডেটা আদান প্রদানের জন্য যে ধরনের টপোলজি ব্যবহার করছে সেটা অবশ্যই আমার মেশ টপোলজি। তাহলে এই 25টা অবজেক্টিভ আমরা যদি করতে পারি ক্লিয়ার ভাবে, অবশ্যই তোমরা বুঝতে পারছো। তোমরা যদি এরপরেও কোনো প্রশ্ন যদি থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করবে, আমি 100% তোমাদের সার্ভিস দেওয়ার চেষ্টা করব। আমি বিশ্বাস করি যে এই 25টা অবজেক্টিভ এই অধ্যায় প্রায় কভার করছে, এবং এই 25টা অবজেক্টিভের বাইরে আসলে প্রশ্ন নেই বললেই চলে, এবং এই 25টা অবজেক্টিভ সব কভার করছে। তাহলে তোমরা যদি এইটুকু ক্লিয়ার বুঝতে পারো তাহলে অবশ্যই তোমরা এই প্রশ্নের সবকটা উত্তর দিতে পারবে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের এই ক্লাসটা এখানে শেষ করছি।